সরকারের ঋণের পরিমাণ গত বছরের সেপ্টেম্বর শেষে ২০ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে বিদেশি ঋণের পরিমাণ ছিল ৮,৪৪৪ কোটি ৫৪ লাখ ডলার। প্রতি ডলার ১২০ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ১০,১৩,৩৪৪ কোটি টাকায়। বাকিটা অভ্যন্তরীণ ঋণ। রাজস্ব আহরণ ও বৈদেশিক আয়ের তুলনায় এই ঋণের পরিমাণ বর্তমানে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের ভাষ্য, কার্যকর ঋণ ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে না পারলে ভবিষ্যতে কঠিন সংকটের মধ্যে পড়তে হতে পারে। মোট দেশজ উৎপাদন বা জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর একটি। রফতানি ও রেমিট্যান্সের ক্ষেত্রেও আয় আসছে না কাঙ্ক্ষিত মাত্রায়, অথচ প্রতি বছরই বাড়ছে ব্যয়ের পরিমাণ। এ অবস্থায় ব্যয় মেটাতে অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে ক্রমাগত ঋণ করেছে পতিত শেখ হাসিনা সরকার। আবার এই ঋণের অর্থ থেকে দুর্নীতি ও অর্থ পাচারও হয়েছে। তাই গত আগস্টে গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের কাঁধে বিশাল ঋণের বোঝা। অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুসারে আওয়ামী লীগ সরকার বিদায় নেয়ার আগে ২০২৩-২৪ অর্থ বছর শেষে জাতির কাঁধে রেখে যায় ১৮,৩২,২৮২ কোটি টাকার ঋণের বোঝা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ছিল ১০,২০,২০৫ কোটি ও বিদেশি ঋণ ৮,১২,০৭৭ কোটি টাকা। শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে দেশের বাজেটের আকার যতটা বেড়েছে তার চেয়ে অনেক বেশি স্ফীত হয়েছে সরকারের ব্যাংক ঋণ। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ১০ অর্থ বছরে দেশি বিদেশি উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল ২,৭৬,৮৩০ কোটি টাকা। এর মধ্যে বিদেশি উৎস থেকে নেওয়া হয়েছিল ১,৬১,০২০ কোটি টাকার ঋণ। বাকি ১,১৫,৮১০ কোটি টাকা নেওয়া হয় অভ্যন্তরীণ উৎস থেকে। ব্যাংক খাতের পাশাপাশি সঞ্চয়পত্র সহ অন্যান্য খাত থেকে নেওয়া হয় এ ঋণ। অর্থনীতিবিদরা বলছেন, একদিকে ক্রমাগত দেশের ঋণের পরিমাণ বেড়েছে, অন্যদিকে ঋণ হিসেবে নেওয়া অর্থের নয়ছয় হয়েছে। এমনকি দেশের বাইরেও পাচার হয়েছে। ঋণ নিয়ে এমন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে যেখান থেকে তেমন কোনো রিটার্ন আসছে না। উৎপাদনশীল খাতে ঋণের অর্থ ব্যয় করা না হলে সেটি পরিশোধের সক্ষমতাও কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মুস্তাফা কে মুজেরি বণিক বার্তাকে বলেন, অতীতে প্রকল্পের জন্য যেসব ঋণ নেওয়া হয়েছে সেখানে দুর্নীতি ও অর্থ পাচার হয়েছে। এর মধ্যে যেসব ঋণ নেওয়া হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে কিছু করার নেই। তবে চলমান যেসব প্রকল্প রয়েছে যেগুলোর জন্য ঋণ নেওয়া হয়েছে সেগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং এর থেকে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করা গেলে আমাদের ঋণ পরিশোধের সক্ষমতা বাড়বে। নতুন করে ঋণ গ্রহণ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এর মাধ্যমে আমরা উৎপাদনশীলতা কতটুকু বাড়াতে পারবো, যেটি দিয়ে পরিশোধের সক্ষমতা অর্জন করতে পারবো। এটি নিশ্চিত করা না গেলে ঋণের ভার ক্রমাগত বাড়তে থাকবে এবং পরিশোধের সক্ষমতা সীমিত হয়ে পড়বে, যেটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়ন ও বড় বড় মেগা প্রকল্পকে ঘিরে প্রতি বছরই স্ফীত হয়েছে বাজেটের আকার। যদিও এর সঙ্গে সঙ্গতি রেখে রাজস্ব আহরণ বাড়েনি, বরং গোষ্ঠী স্বার্থে কর ছাড় সহ নানা সুবিধা দেয়ায় রাজস্ব হারাতে হয়েছে। এ অবস্থায় বিশাল বাজেট বাস্তবায়ন করতে গিয়ে ঋণের পাশাপাশি বিদেশি সহায়তার ওপর সরকারের নির্ভরতা বেড়েছে। আর বিদেশি সহায়তার বিনিময়ে বিদেশিদের শর্ত মানতে গিয়ে খর্ব হয়েছে অর্থনৈতিক নীতি প্রণয়নের স্বাধীনতাও। সাম্প্রতিক বছরগুলোয় ক্রমেই বড় হয়েছে সরকারের ঋণ ও সুদ পরিশোধের চাপ। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে অর্থ মন্ত্রণালয়ের এক হিসাবে উঠে এসেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরেই ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সবচেয়ে বেশি অর্থ পরিশোধ করতে হবে সরকারকে। এমনকি এ ব্যয় এবার রাজস্ব আহরণকেও ছাড়িয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে IMF। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের ঋণের পরিমাণ কম নাকি বেশি সেটি পরিমাপের জন্য জিডিপির সঙ্গে তুলনা করা হয়, কিন্তু খোদ বাংলাদেশের জিডিপির আকারের যথার্থতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া জিডিপির অনুপাতে বাংলাদেশের ঋণ কম থাকলেও অর্থ সংকটের কারণে তা পরিশোধ করতে গিয়ে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। ফলে রাজস্ব আহরণ এবং রফতানি ও রেমিটেন্স প্রবাহের সঙ্গে ঋণের ঝুঁকি মূল্যায়ন করাটা জরুরি হয়ে পড়েছে।